বোনাস শেয়ার স্টক মার্কেটের এমন একটা শব্দ যেটা শুনলেই মনে হয় যেন কোম্পানি কোনো গিফট দিচ্ছে, কিন্তু এটা কি আসলেই একটা উপহার, নাকি এর পেছনে রয়েছে একটা জটিল গাণিতিক হিসাব? চলুন আজকে আমরা এর একদম ভেতর পর্যন্ত গিয়ে দেখি। আমাদের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাজারের লেটেস্ট সব বিশ্লেষণ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাদের আসল অনুপ্রেরণা। আচ্ছা, এবার তাহলে মূল আলোচনায় আসি। শুধু একবার ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বিও অ্যাকাউন্টে কিছু শেয়ার এমনিতেই জমা হয়ে গেছে, যার জন্য একটা টাকাও লাগেনি। শুনতে তো দারুণ লাগছে, তাই না? বোনাস শেয়ারের কনসেপ্টটা কিন্তু ঠিক এমনই। কিন্তু এখান থেকেই আসল প্রশ্নটা শুরু হয়। এই যে শেয়ারগুলো পাওয়া গেল, এগুলো কি সত্যিই ফ্রি? চলুন, এই যে একটা ধারণা সবার মধ্যে আছে, এর পেছনে সত্যিটা কি সেটা একটু জেনে নেওয়া যায়। মানে কাগজে কলমের সংজ্ঞাটা খুবই সোজা। একটা কোম্পানি তার বর্তমান শেয়ার হোল্ডারদের কোনো টাকা পয়সা ছাড়াই কিছু নতুন এক্সট্রা শেয়ার দেয়। ধরুন, একজন বিনিয়োগকারীর কাছে প্রতি 10টা শেয়ারের জন্য কোম্পানি তাকে বিনামূল্যে একটা অতিরিক্ত শেয়ার দিল। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এর পেছনের প্রক্রিয়াটা। এই যে ফ্রি শেয়ার, এগুলো আসলে আসছে কোথা থেকে? চলুন তো দেখি পর্দার আড়ালে ঠিক কি ঘটছে। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা বুঝতে হবে তা হল, এতে কিন্তু কোনো নতুন টাকা বা সম্পদ তৈরি হচ্ছে না। এটা জাস্ট একটা অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট। মানে কোম্পানির নিজের টাকারই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। কোম্পানি কিন্তু বাইরে থেকে কোনো নতুন টাকা আনছে না। আর এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। চলুন একটু ধরে ধরে বুঝি। প্রথমে একটা কোম্পানি তার ব্যবসা থেকে লাভ করে, মানে প্রফিট। এই লাভ বছরের পর বছর ধরে কোম্পানির একটা ফান্ডে জমা হতে থাকে, যেটাকে আমরা বলি রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, মানে সহজ কথায় কোম্পানির জমানো টাকা। এরপর কোম্পানি যখন বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন এই জমানো টাকা থেকেই একটা অংশ নিয়ে সেটাকে শেয়ার ক্যাপিটাল বা মূলধনে কনভার্ট করে। আর সবশেষে এই নতুন মূলধন দিয়েই শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন শেয়ার বিলি করা হয়। তার মানে কি দাঁড়ালো? কোম্পানি কিন্তু তার পুরনো আয় দিয়েই এই নতুন শেয়ারগুলো দিচ্ছে। চলুন এবার সেই জায়গাটায় আসি যেটা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। যদি শেয়ারের সংখ্যা বেড়ে যায় তাহলে তো বিনিয়োগের ভ্যালুও বাড়ার কথা, কিন্তু বোনাস শেয়ার পাওয়ার পরেই শেয়ারের দামটা কেন কমে যায়? এটা একটা ক্লাসিক সিচুয়েশন, তাই না? ধরুন একটা কোম্পানি 1:1 বোনাস দিল, মানে যার কাছে 100টা শেয়ার ছিল তার কাছে এখন 200টা শেয়ার হয়ে গেল। কিন্তু যেই মুহূর্তে বোনাস শেয়ার অ্যাকাউন্টে ঢোকে দেখা যায় শেয়ারের দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। তাহলে লাভটা হলো কোথায়? এই টেবিলটা দেখলেই পুরো হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বোনাসের আগে একজন ইনভেস্টরের কাছে ছিল 100টা শেয়ার, প্রতিটার দাম 500 টাকা, মানে মোট বিনিয়োগ ছিল 50,000 টাকা। এখন 1:1 বোনাসের পর তার শেয়ার সংখ্যা হয়ে গেল 200টা, কিন্তু শেয়ার মার্কেট অটোম্যাটিক্যালি দামটা অ্যাডজাস্ট করে নামিয়ে আনলো 250 টাকায়। ফলাফল, 200 শেয়ারকে 250 দিয়ে গুণ করলে মোট ভ্যালু কিন্তু সেই 50,000 টাকাই থাকছে। তার মানে মোট বিনিয়োগের মূল্যে 1 পয়সারও পরিবর্তন হলো না। এটাকে একটা পিৎজার সাথে তুলনা করলে খুব সহজে বোঝা যায়। ধরুন কোম্পানির মোট ভ্যালু হলো একটা আস্ত পিৎজা, আর শেয়ারগুলো হলো পিৎজা স্লাইস। এখন আপনি যদি 8 স্লাইসের একটা পিৎজাকে কেটে 16 স্লাইস করেন, তাতে কি পিৎজার পরিমাণ বেড়ে যাবে? না, শুধু প্রত্যেকটা স্লাইসের সাইজ ছোট হয়ে যাবে। ঠিক সেভাবেই যখন একটা কোম্পানির মোট ভ্যালু একই থাকে কিন্তু শেয়ারের সংখ্যা বেড়ে যায়, তখন প্রত্যেকটা শেয়ারের ভ্যালুও আনুপাতিক হারে কমে যায়। এটাই স্বাভাবিক। আর এর প্রভাব কিন্তু কোম্পানির ইপিএস বা আর্নিং পার শেয়ারের ওপরও পড়ে। যেহেতু কোম্পানির মোট লাভ একই থাকছে, কিন্তু সেই লাভটা এখন আগের চেয়ে বেশি শেয়ারের মধ্যে ভাগ হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই প্রতিটা শেয়ারের আয় বা ইপিএস কমে যায়। এটাকে বলা হয় ইপিএস ডাইলিউশন, মানে প্রতিটা শেয়ারের লাভের ভাগটা কমে গেল। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি বিনিয়োগকারীর মোট সম্পদে কোনো তাৎক্ষণিক পরিবর্তন না হয়, তাহলে কোম্পানিগুলো এত কষ্ট করে বোনাস শেয়ার ইস্যু করে কেন? আসলে এর পেছনে কোম্পানির কিছু স্ট্র্যাটেজিক কারণ আছে। প্রথমত, এটা মার্কেটে শেয়ারের লিকুইডিটি বা তারল্য বাড়ায়। দ্বিতীয়ত, এটা শেয়ারের দামকে অ্যাফোর্ডেবল করে তোলে। ধরুন একটা খুব ভালো কোম্পানির শেয়ারের দাম 4,000 টাকা, যা অনেক রিটেল ইনভেস্টরের নাগালের বাইরে। বোনাসের পর দামটা কমে 1,000 টাকা হয়ে গেলে আরও অনেক বেশি মানুষ এটা কিনতে আগ্রহী হবে। তাছাড়া এটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা আস্থার প্রতীকও বটে। আর সবশেষে ক্যাশ টাকা খরচ না করে শেয়ার হোল্ডারদের খুশি করার এটাও একটা ভালো উপায়। এখন আমরা আসছি সবচেয়ে জরুরি আর প্রায়ই এড়িয়ে যাওয়া একটা টপিকে। এর পেছনের লুকানো ফাঁদটা কি?
চলুন দেখি বোনাস শেয়ার একজন বিনিয়োগকারীর ট্যাক্সের হিসাবে কতটা বড় প্রভাব ফেলতে পারে। প্রথমে একটা বেসিক জিনিস মনে করিয়ে দিই। শেয়ার বাজারে যখন কোনো শেয়ার কেনার দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তখন যে লাভটা হয় তাকে বলে ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ, আর আমাদের দেশে এই লাভের ওপর ট্যাক্স দিতে হয়। এখানেই কিন্তু আসল প্যাচটা। আমাদের মূল শেয়ারগুলোর একটা নির্দিষ্ট কেনা দাম বা পারচেস প্রাইস থাকে, কিন্তু বোনাস শেয়ারের ক্ষেত্রে যেহেতু ওগুলো ফ্রি পাওয়া গেছে তাই ট্যাক্সের হিসাবের জন্য সেগুলোর কেনা দাম ধরা হয় 0। এখন এই শূন্য ক্রয়মূল্যের মানে কি? এর মানে হল যখন একটা বোনাস শেয়ার বিক্রি করা হয় তখন পুরো বিক্রয় মূল্যটাই ক্যাপিটাল গেইন বা লাভ হিসেবে ধরা হয়। ভাবুন, একটা বোনাস শেয়ার আপনি 250 টাকায় বিক্রি করলেন। যেহেতু এর কেনা দাম 0, তাই পুরো 250 টাকাই আপনার ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে। এর ফলে না বুঝলে হুট করে একটা বড় ট্যাক্সের বোঝা মাথায় চলে আসতে পারে। এই কথাটা পুরো বিষয়টাকে খুব ভালোভাবে তুলে ধরে। যেটা বাইরে থেকে দেখতে একটা লাভ মনে হচ্ছে, সেটা খুব সহজেই একটা আর্থিক দায়ে পরিণত হতে পারে যদি বিক্রির আগে এই ট্যাক্সের নিয়মগুলো ঠিকমতো জানা না থাকে। একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, ট্যাক্সের আইন কিন্তু বেশ জটিল আর এটা সময় সময় বদলাতেও পারে। তাই এই বিশ্লেষণটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। যে কোনো ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্তের আগে বাংলাদেশে একজন অভিজ্ঞ কর উপদেষ্টার সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। তাহলে চলুন একদম শুরুর প্রশ্নে ফিরে যাই। বোনাস শেয়ারের ঘোষণা বাজারে হয়তো একটা উত্তেজনা তৈরি করে, কিন্তু এটা কি সবসময়ই একটা ভালো খবর? দেখুন, উত্তরটা সম্ভবত হ্যাঁ বা নাতে দেওয়া যাবে না। এটা আসলে একটা গাণিতিক সমন্বয়, যার কিছু ভালো দিক আছে, আবার একটা লুকানো ট্যাক্সের ফাঁদও আছে। আসল লাভটা কিন্তু বোনাস শেয়ার থেকে আসে না, আসে কোম্পানির ভবিষ্যতের পারফরম্যান্স থেকে। বিষয়টা অবশ্যই ভেবে দেখার মতো।